আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আর এখন ভালো থাকার মতো একটা সময়, যেখানে দেশ স্বাধীন, ইন্ডিপেন্ডেন্স 2.0। তোমাদের জেনারেশন একটা বিশাল কাজ করে দেখাইছে, অবর্ণনীয়, যেটা অসম্ভবকে সম্ভব করার মতো একটা জিনিস। এর জন্য তোমাদেরকে অবশ্যই সালাম দিতে হয়। ওকে, জেনারেশন জেন জি। আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের কিছু গাইডলাইন, মানে এই চ্যাপ্টারে কয়টা কি আছে সেটা আগে লিখবো। তো দীর্ঘদিন পরে তোমরা কলেজে মনে হয় অনেক, সবারই কলেজ শুরু হয়ে যাওয়ার কথা, দু একটা কলেজ হয়তো এক সপ্তাহ ওয়েট করে ক্লাস শুরু করবে। কলেজে তোমাদের আপাতত চ্যাপ্টার 2 পড়াবে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, কোনো কোনো কলেজ চ্যাপ্টার 3ও শুরু করবে। তো চ্যাপ্টার 2 আমরা মোটামুটি শেষ করছিলাম, কয়েকটা দুই তিনটা আমাদের এমসিকিউ ক্লাস নিতে হবে। তো চ্যাপ্টার 3-র মধ্যে আমরা চ্যাপ্টার 2 এর এমসিকিউ ক্লাস গুলো নিব। তো আজকে আমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা শুরু করব। খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে 3 সেট সিকিউ আসে। তো এই 3 সেট সিকিউ কোথা থেকে আসে সেটা দিয়েই আমরা দেখাই। তা আবারও বলি সবাইকে, আমার আজকের লাইভ ক্লাস, মানে এই চ্যাপ্টারের লাইভ ক্লাসের প্রথম লেকচারের স্বাগতম। শুরু করলাম আমি তাহলে, হ্যাঁ। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারহান, রোয়েদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইফুল। ওকে, তো আমরা শুরু করি, হ্যাঁ। ফন্ট বড় করার প্রয়োজন হলে বলবা, ফন্ট বড় করে দেওয়া যাবে। ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, যদি ফন্ট ছোট লাগে বড় করতে বলো। ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সামনে স্ক্রিন আছে, আমি বাইরে চলে গেলে দেখতে পাবো। পাশে লিখে রাখো যে 3 সেট সিকিউ আসবে। 3 সেট মানে 3টা ঘ আসবে এখান থেকে। একটা আজানটা শেষ হলে আমরা শুরু করি, হ্যাঁ। শেষ। এই চ্যাপ্টারে 4টা পার্ট আছে, আমি পার্টগুলো একটু লিখি। 4টা পার্ট। প্রথম হলো পার্ট 1। আমি যেভাবে পড়াবো সেইভাবে পাঠ হিসাব করলাম, হ্যাঁ। সংকরণ, বন্ধন কোণ, আকৃতি, এই রিলেটেড প্রশ্ন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য এই পার্টটা আমি প্রথমে পড়াবো। পার্ট 2। পার্ট 2টা হলো, লেখার ফন্ট যদি না বুঝতে পারো বলো, বড় করে দেওয়া যাবে। পার্ট 2 হলো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি মানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে লিখলে ভালো হয়। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। লেখা না বুঝলে অবশ্যই বইলো। তড়িৎ ঋণাত্মকতা আর হাইড্রোজেন বন্ধন, ফাজানের নীতি, এগুলো আমরা এই পাঠের মধ্যে পড়বো। হাইড্রোজেন বন্ধন আর ফাজানের নীতি। আমি কিন্তু বইয়ের সিরিয়াল অনুযায়ী সাজাচ্ছি না, লেকচার সিরিয়াল অনুযায়ী সাজাচ্ছি, হ্যাঁ। পার্ট 3। পার্ট 3টা হলো ডি ব্লক মৌলের রসায়ন, জটিলায়ন। ডি ব্লক মৌলের রসায়ন, সাথে হলো জটিলায়ন। আর পার্ট 4 যেটা, এসও পি ব্লক মৌলের রসায়ন। এস ও পি ব্লক মৌলের রসায়ন।
এই সবগুলো পার্ট মিলেই আমাদের চ্যাপ্টারটা। তবে এখানে ভাগ করা নাই, অর্থাৎ এই পার্ট থেকে এক সেট, এই পার্ট থেকে এক সেট, এরকম ভাগ করার উপায় নাই, কারণ সবগুলো কম্বাইন মিলে 3 সেট প্রশ্ন করবে। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু একটা চ্যাপ্টার থেকে 3 সেট প্রশ্ন করাটা খুব বিশাল ব্যাপার। এটা ঘটে একমাত্র ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3-তে, আর সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 জৈব যৌগতে। এই দুইটা চ্যাপ্টার কেমিস্ট্রিতে, যেখানে একটা চ্যাপ্টার থেকে 3 সেট প্রশ্ন করে, আর কোনো চ্যাপ্টার থেকে এরকম 3 সেট প্রশ্ন কখনোই হয় না। ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 2 সেট প্রশ্ন হয়, চ্যাপ্টার 4ও 2 সেট হয়, চ্যাপ্টার 5 এক সেট হয়, আর এই যে একটা চ্যাপ্টার যেটা থেকে 3 সেট ফুল প্রশ্ন করে। এই জন্য এই চ্যাপ্টারটা খুবই খুঁটিনাটি বিষয় জানতে হয়। আমরা জানতে পারবো, আশা করা যায় ক্লাস করলে বুঝতে পারবো। আর এই চ্যাপ্টারে একটা জিনিস সুবিধা কি, তুমি একটা ফরম্যাট অনুযায়ী শুধু যদি কারণটা জানো, নিজের ভাষায় কারণটা যদি ব্যাখ্যা করতে পারো, তোমার অ্যান্সার শেষ। আমি প্রশ্নের অ্যান্সারও সহজে বলে দিব তোমাদের, এই যে প্রশ্নের অ্যান্সার গুলো দেখাই দিব, মুখে বলবো, এমনকি পিডিএফ আকারেও দেখাই দেওয়ার চেষ্টা করব। আর এমসিকিউ তোমার এর সাথে হয়ে যাবে, যেখানে যেখানে এমসিকিউ আছে আমি এমসিকিউ গুলো সেই পার্টে বলে যাব। এই চ্যাপ্টারের এই যে পার্ট গুলো, আমি প্রথম পার্ট 1 শুরু করব। তবে এই চ্যাপ্টার পড়ার একটা পূর্ব শর্ত আছে, যে তোমাকে অবশ্যই 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 কোন মৌল কোন গ্রুপে আছে সেটা বলতে হবে। এটা যদি তুমি না বলতে পারো, তবে এই চ্যাপ্টার তুমি কিছুই পড়তে পারবে না, তুমি সিকিউ চিনতে পারবে না। মানে সিকিউ টিকিউ চেনাটাও তোমার জন্য অসম্ভব হয়ে যাবে, যদি তুমি এই চ্যাপ্টারের কোন মৌল কোন গ্রুপে আছে এটা না বলতে পারো। না, তুমি কিছুই বুঝতে পারবে না। তা এই মৌল কোন গ্রুপে আছে, যারা আমার কাছে পড়ে এরা জীবনে কখনো ভুল করে না। কারণ আমি এতবার এটা নিয়ে টাচ করতে থাকি প্রতি ইয়েতে, যে এদের মাথার মানে ঠোঁটের আগায় থাকে যে এই মৌল এই জায়গাটায় আছে। তা এটা ছন্দ আকারে যেটা মুখস্থ করে সবাই, তোমাদের আমি এরকম একটা ছন্দ আকারে দিব। তা পার্ট ওয়ান এর কন্টেন্টটা আমি একটু লিখি, তারপরে ওইখানে যাই। পার্ট 1 এর কন্টেন্টটা লিখবো। পার্ট 1 এর কন্টেন্টটা একটু লিখে নাও। আমরা যে পার্ট 1টা লিখছিলাম, 4টা কন্টেন্ট আলাদা আলাদা, কিন্তু পার্ট 1 এর কন্টেন্টটা আগে লিখে নিই, তারপর পড়ানো শুরু করি। পার্ট 1টা আমাদের কি ছিল? পার্ট 1 ছিল হলো সংকরণ, বন্ধন কোণ আর আকৃতি, এইগুলো নিয়ে আলোচনা করব এখানে। এটা সব থেকে ইন্টারেস্টিং বা সবচেয়ে মজার, এই জন্য এটা আগে পড়াই আমি। যদিও আমি যে পার্ট 4টা লিখছিলাম, পার্ট 4টা কিন্তু বইয়ের শুরুতে আছে, পার্ট 3টা তারপরে আছে, তারপরে আছে পার্ট 1, তারপরে যে আছে পার্ট 2। বইয়ের সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি সাজাই নাই, লেকচার সিরিয়াল যেটা পড়ালে সুবিধা হয় সেইভাবে সাজাইছি। লেখো সংকরণ, বন্ধন কোণ, আর হলো আকৃতি বা গঠন, যৌগের গঠনও ব্যাখ্যা করা বলতে বলতে পারো। একটা যৌগের গঠনও ব্যাখ্যা করা যায় এটা দিয়ে। তো এই পার্টে আমাদের কি কি পড়তে হবে, কন্টেন্ট। এই পার্টের কন্টেন্টটা একটু দেখো। কন্টেন্টের 1 নম্বরে লেখো যে গ্রুপ ছন্দ। এটা না লিখলেও চলে, কারণ আমরা শুরুতেই গ্রুপ ছন্দ দিয়ে দিব। প্রথমে লেখো অষ্টক নিয়ম। গ্রুপ ছন্দ এখানে লিখে রাখো, আর শুরুতে আমি গ্রুপ ছন্দ লিখবো, যদিও একটু পরে লিখবো। অষ্টক নিয়ম। 2 নম্বরে লেখো যে সংকরণ কি, মানে সংজ্ঞা। সংকরণ কি, সাথে sp3, sp2, sp সংকরণ কাকে বলে, ক দাগের প্রশ্ন এগুলো। কাকে বলে, পাশে যাওয়া যাচ্ছে। সংকরণ কাকে বলে 3। দেখার ফন্ট কি ঠিক আছে, বুঝতে সমস্যা হচ্ছে কিনা, তাও কিন্তু কিছু বলো না। জুম করার প্রয়োজন হবে কিনা। আর একটু জুম করে দিলাম। ওকে। টাইপ 3, মানে কোয়ান্টেন্ট 3, সংকরণ নির্ণয়। সংকরণ নির্ণয় 1 নম্বরে অজৈব যৌগের সংকরণ। অজৈব যৌগের
সংকরণ, 2 হলো জৈব যৌগের সংকরণ, আর 3 হলো আয়নের সংকরণ নির্ণয়। সংকরণ নির্ণয়ের মধ্যে আমরা 3টা জিনিস পড়বো। 4 নম্বর হলো সংকরণের রিটেন সিকিউ। সংকরণের রিটেন সিকিউ, দেখো প্রথমত আমাদের এই যে অষ্টক নিয়ম, এটা এমসিকিউ টাইপ। সংকরণ কি, এটা ক দাগে আসে। সংকরণ নির্ণয়, এটা এমসিকিউ। তবে হ্যাঁ, তুমি যদি 3 নাম্বারটা না পারো, মানে এই যে সংকরণ নির্ণয় যদি না বোঝো, তবে এই সংকরণের রিটেন পার্ট কিছুই বুঝতে পারবে না। মানে সংকরণ নির্ণয়টা জেনে তারপর রিটেনটা লিখতে হয়। রিটেনের মধ্যে কি কি আসে সেটা এখন আমি লিখবো। রিটেনের 3টা ফরম্যাটে হবে। 1 নম্বরে লেখো ফরম্যাট 1, রিটেন ফরম্যাট 1। এই ফরম্যাটটা হলো কি, যাদের এলপি ইলেকট্রন নেই তাদের বর্ণনাগুলো এক ধরনের। যাদের এলপি ইলেকট্রন নেই, সংকরণটাকে আমি একটা গরু রচনা বলি, বুঝছো? এই যে সংকরণ রিটেন সিকিউ, এটার পাশে তুমি লিখে রাখো একটা গরু রচনা, মানে যাই আসুক তুমি একটা গরু রচনা লিখে দিলে। একটা গরু রচনা ছাড়া আর কিছু না। মানে আমি একটা ফরম্যাট শিখাই যে সংকরণের বর্ণনাটা কিভাবে দিতে হয়, ওই সংকরণের বর্ণনাটা ওই ফরম্যাটের মধ্যে ফেলাই দিলে তোমার লেখাটা হয়ে যায়। এই জন্য আমি সংকরণকে পড়াই সবসময় একটা গরু রচনা বলে, যে যাই আসুক না কেন তুমি ওই গরু রচনা ধাঁচে লিখে যেতে হবে। ফরম্যাট 1, যাদের এলপি ইলেকট্রন নেই এদের গরু রচনাগুলো একরকম। তো এই যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই এদের গরু রচনাগুলো কেমন হয় সেটা পরে, আগে দেখো কি কি পড়তে হবে ফরম্যাট 1-এ। যাদের এলপি ইলেকট্রন নেই এখানে আমাদের পড়তে হবে CH4, CCl4, দুইটাই একই জিনিস আসলে। এরপরে আমরা পড়বো এখানে PCl5, SF6, ইথিন, CH2CH2। আচ্ছা, এরপরে হলো ইথাইন, CH ট্রিপল বন্ড CH। ফরম্যাট 1-এ আমরা এই বর্ণনাগুলো পড়বো। এরপরে চলে যাচ্ছি আমরা ফরম্যাট 2-তে। আমরা কিন্তু 4-এর মধ্যে আছি, হ্যাঁ, 4-এর 1। 4-এর 1 ফরম্যাট 1, যাদের এলপি ইলেকট্রন নেই এদের বর্ণনাটা এরকম হবে। উপরে থেকে মুছে দিলাম। এই যে 4-এর 1-এর পরে 4-এর 2 লেখো এখানে। 4-এর 2 হলো ফরম্যাট 2, না আর এক ধরনের বর্ণনা আসবে। যাদের এলপি ইলেকট্রন আছে, এলপি মানে হলো মুক্ত জোড়া, লোন পেয়ার, এলপি ইলেকট্রন আছে এদের গরু রচনাগুলো এক ধরনের। যাদের এলপি ইলেকট্রন আছে এরকম কারা, একটা হলো প্রথমত NH3 লেখো। NH3 যেরকম PH3ও ঠিক সেম, আবার H2 যেরকম H2SO সেম। এদের গরু রচনাগুলো এক ধরনের। এরপর আমরা চলে যাব তুলনাতে। এটা সবচেয়ে বেশি আছে, যে তুলনা করে একটার সাথে আর একটার গঠন, আকৃতি বা বন্ধন কোণের তুলনা করতে বলে। এখানে 1 নম্বরে লেখো মিথেন ভার্সেস H2O ভার্সেস হলো NH3। প্রশ্নটা কখনো এভাবে থাকে না। প্রশ্নটা এখন ফুল লিখতেছি না আমি। এই প্রশ্নটা হলো কি, যে এই তিনটারই সংকরণ একই, কিন্তু এদের আকৃতি আর বন্ধন কোণ ভিন্ন কেন। ফুল লিখতে চাই তাও লিখতে পারো। মিথেন, NH3 ও H2O এর সংকরণ একই হলেও এদের সবগুলো সংকরণ একই, কিন্তু আকৃতি ও বন্ধন কোণ ভিন্ন। কিন্তু আকৃতি ও বন্ধন কোণ ভিন্ন কেন? বন্ধন কোণ ভিন্ন কেন, এই যে হলো তুলনা করা, একটার সাথে আর একটা তুলনা। 2 নম্বরে যাও। 2 নম্বর হলো NH3 ও PH3 উভয়ের সংকরণ একই। উভয়ের সংকরণ একই, কিন্তু সংকরণ এবং আকৃতিও একই। সংকরণ ও আকৃতি একই,
কিন্তু বন্ধন কোণ ভিন্ন কেন? বন্ধন কোণ ভিন্ন কেন? এরপরে 3 নম্বর প্রশ্নতে যাও। NH3 PH3 ঠিক যেরকম H2O আর H2S, এই দুটো একই প্রশ্ন। এটা ডট ডট চিহ্ন দিয়ে লেখো, কারণ এই 2 আর 3 একই জিনিস। উভয়ের সংকরণ আকৃতি একই, কিন্তু বন্ধন কোণ ভিন্ন কেন? 2 আর 3 দুইটাই সেম প্রশ্ন। তুলনার 3টা শেষ, তুলনার 4 নম্বর প্রশ্ন আমি উপর থেকে লিখলাম। তুলনার 4 নম্বর প্রশ্ন। তুলনার 4-এ লেখো যে NH3 ও NH4 প্লাস, এই দুইটারই সংকরণ একই, কিন্তু আকৃতি বন্ধন কোণ ভিন্ন। সংকরণ একই, কিন্তু আকৃতি আর বন্ধন কোণ দুইটাই ভিন্ন। আকৃতি ও বন্ধন কোণ ভিন্ন কেন? প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি লিখে দিব, তোমাদের সমস্যা নাই, মানে নোট করলেই হয়ে যাবে, বাইরে থেকে পড়ার প্রয়োজন পড়বে না। এই 4 আর 5 নম্বর প্রশ্ন একই, H2O আর H3O প্লাস, এই দুইটার একটা চিহ্ন দিয়ে রাখা, এই দুটো সেম প্রশ্ন। আকৃতি বন্ধন কোণ ভিন্ন কেন? 5 নম্বরের পর 6। 6 নম্বরে দেখো NH3 ও NF3, এই দুইটার ক্ষেত্রে সেম। এই দুইটার হলো সংকরণ ও আকৃতি একই, কিন্তু বন্ধন কোণে যে ভিন্নতা পাওয়া যাবে। বন্ধন কোণ ভিন্ন। 6 গেল, আর বাকি নাই। মোটামুটি এই কয়টা পড়লেই হয়, তারপরে আর দুইটা লেখা একটু। BH4 এর গঠনটা এখানে করতে হবে। BH4 BCl4, BCl4 ও BF4 মাইনাস এর গঠন। আর একদম লাস্টে আমরা পড়বো CO2 এর গঠন। এই হলো আমাদের পার্ট 1। পার্ট 1টা সব থেকে ইজি মনে রাখবা, পার্ট 1টা পড়াটা সহজ, ঠিক আছে। তারপরে পার্ট 2 ও সহজ, পার্ট 3 ডি ব্লক মৌল, ওই জায়গাটাই একটু যখন একে প্রথম প্রথম ইয়ে হয়, তারপরে যখন কোপ আপ করে ফেলে তারপরে আর সমস্যা হয় না। তো আমরা পার্ট 1 শুরু করব। তো প্রথমে আমরা গ্রুপ ছন্দ দিয়ে শুরু করব। সবার লেখা হয়েছে কিনা? ওকে, তাহলে আমরা শুরু করলাম। গ্রুপ ছন্দ। গ্রুপ ছন্দ দিয়ে শুরু করো আগে। কে কোন গ্রুপে আছে সেই গ্রুপটা তোমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। কোন মৌল নাম বলা মাত্রই ওই মৌল এই গ্রুপে আছে সেটা তোমাকে সাথে সাথেই বলতে হবে। এটা বলার খুব সহজ উপায় আছে, আমরা সেই টেকনিকটা অ্যাপ্লাই করি। প্রথমত তো অনেকে জানো, যদি তোমার মুখস্থ থাকে গ্রুপ গুলো তাহলে সেটাই ভালো। আর যদি তোমার গ্রুপটা ছন্দ না মুখস্থ থাকে আমার সাথে লেখো। গ্রুপ 1। গ্রুপ 1 হলো লিনাকে রুবি সেচে ফেললো বা সাজিয়ে ফেললো, যেটা খুশি লিখতে পারো। সাজিয়ে ফেললো লিনা। এর উপরে কিন্তু হাইড্রোজেন আছে, কিন্তু হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত। 9-10 হয়তো পড়ে আসছো যে হাইড্রোজেন গ্রুপ 1 আর গ্রুপ 17 দুই জায়গাতেই দেওয়া যায়, এই জন্য হাইড্রোজেন আমি লিখি না। লিনা কে রুবি, রুবিডিয়াম, সিজিয়াম, এটা হলো ফেরানসিয়াম। এই ফেরানসিয়াম কিন্তু তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল হলে এটা হলো আনস্টেবল। তেজস্ক্রিয় মৌল কি নিজে থেকে চেঞ্জ হতে থাকে, রেখে দিবা, কয়েকদিন পরে দেখা যাবে অন্য মৌল বা অন্যতে কনভার্ট হয়ে গেছে। এটা হলো তেজস্ক্রিয়।
এরপরে আসি গ্রুপ 2। গ্রুপ 2 হলো বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বা সাজিয়ে, দেখো, সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এই শেষেরটা আরে, এটা কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল। গ্রুপ 13, ব্যাটে এলো গেল ইন্ডিয়ার সচিন টেন্ডুলকার, হ্যাঁ, ওই সেই টেন্ডুলকার, হ্যাঁ। ব্যাটে এলো গেল ইন্ডিয়ার টেন্ডুলকার, যদিও টেন্ডুলকার 0 রানে আউট হইতো কম, তবে তার লাইফে 17 কয়েকটা আছে ডাক। ডাক নাই এমন কোনো ব্যাটসম্যান নাই, ধরে নাও ঠিক টেন্ডুলকার ডাক মারছে এরকম একটা দিনের ছন্দ, যে ব্যাটে আসছে, এসে পর আউট হয়ে গেছে। ব্যাটে এলো গেল ইন্ডিয়ার টেন্ডুলকার। ব্যাটে, ব্যাটে হলো বোরন, এলো অ্যালুমিনিয়াম, গেল হলো গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেন্ডুলকার হলো টিআই। টিআই তে হলো থ্যালিয়াম, ঠিক আছে। টিআই তে হলো কি, থ্যালিয়াম। 13 গ্রুপ শেষ। এরপরে লেখো 14 গ্রুপ। কাশ্মীর খুব সুন্দর জায়গা, তোমার পরের ছন্দটা কাশ্মীর নিয়ে। কাশ্মীর সীমান্ত, কাশ্মীর সীমান্তে গেলে সোনা পাবে। কাশ্মীর সীমান্তে গেলে সোনা পাবে। গ্রুপ 14 শেষ। গ্রুপ 15 আমি এখানে লিখলাম, নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান। নলকূপ নাইট্রোজেন, পানিতে আর্সেনিক সমস্যা। এসবি হলো অ্যান্টিমনি, আর বিদ্যমান হলো বিআই, বিসমাথ। এই পর্যন্ত আশা করি লেখা শেষ, আর 2টা বাকি আছে। 16 গ্রুপ। 16 গ্রুপটা লিখবো কোথায়, এখানে লিখলাম, হ্যাঁ। 16 গ্রুপ, 16 গ্রুপ এই জায়গায় লিখলাম। ও এস এস, এসএসসি যেটা না, ওইটাকে আলাদা করলাম। ও এসএসসি তে পড়ে, এসএসসি তে পড়ে। ও এস এস সি, এস তে সালফার, এসসি তে হলো সেলেনিয়াম, এসই কিন্তু এটা। এসএসসি তে পড়ে। কোনো লেখা না বুঝলে কমেন্টে জানাও যে এই জায়গাটা বুঝতেছি না, তো আমি ওই গ্রুপটা আবার পড়ে শোনাই দিব। পিও তে হলো পলোনিয়াম। 17 গ্রুপ এখানে লিখলাম। 17 গ্রুপের আলাদা ছন্দ লাগে না, এমনিতেই মনে থাকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর অ্যাসটেটিন। অ্যাসটেটিন আমাদের প্রয়োজনে আসে না, কারণ ওটা তেজস্ক্রিয়। ওকে, তো এই গেল হলো আমাদের গ্রুপ। আর একটা গ্রুপ আছে গ্রুপ 18, এটাও 18 বা 0। এটা এমনিতেই মনে থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর হলো রেডন। এটাও এমনিতেই মনে থাকে। এই গেল হলো আমাদের গ্রুপগুলো। এখন আসো এই গ্রুপগুলো থেকে আমাদের কি কি প্রয়োজন আছে সে সম্পর্কে কথা বলবো।
প্রথমে আসি, এই গ্রুপগুলো জানা থাকলে আমাদের মৌলের অবস্থান নির্ণয়টা জানা যায়। আর একটা বিশেষ জিনিস জানা যায়, সেটা হলো যোজন ইলেকট্রন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো প্রথমত আসো আমরা যোজন ইলেকট্রনটা কি জিনিস সেটা লিখি। এটা লেখো এর নিচে, এই গ্রুপগুলোর নিচে লেখো যোজন বা ভ্যালেন্স ইলেকট্রন। যোজন বা ভ্যালেন্স ইলেকট্রনের সংজ্ঞা লেখো। কোন পরমাণুর বহিঃস্থ স্তরের ইলেকট্রনকে তার যোজন ইলেকট্রন বলে। কোন পরমাণুর, দেখো, কোন পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনকে, সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনকে তার যোজন ইলেকট্রন বলে। কোন পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। এই লাইনটা আগে লেখো। আর একদম শেষে লেখো, এটা লেখার পরে, যে মৌল যে গ্রুপে অবস্থিত তার বাইরে সেই কয়টি যোজন ইলেকট্রন থাকে। যে মৌল, আমার লেখার জায়গা না, উপরে মুছে দিয়ে লিখি, স্তরের ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে, এখানে লেখো। এরপরে লেখো যে মৌল যে গ্রুপে অবস্থিত, যে মৌল যে গ্রুপে অবস্থিত, যে গ্রুপে অবস্থিত তার বাইরে সেই কয়টা ইলেকট্রন থাকে, সেই কয়টা যোজন ইলেকট্রন থাকে। যে মৌল, যে মৌল যে গ্রুপে অবস্থিত তার বাইরে, তার বাইরে লেখা হয় নাই না, তার বাইরে সেই কয়টি যোজন ইলেকট্রন থাকে, সেই কয়টি যোজন ইলেকট্রন থাকে। এই লাইনটাও লিখে রাখো, এটাই কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। যে মৌল যে গ্রুপে অবস্থিত তার বাইরে সেই কয়টা যোজন ইলেকট্রন থাকে। তাই যদি হয়, তাহলে এই যে গ্রুপ এক, এর বাইরে যোজন ইলেকট্রন একটাই, মানে ওর বহিঃস্থ স্তরে একটাই ইলেকট্রন থাকে। এই লাইনটার অর্থ এটা, যে মৌল যে গ্রুপে অবস্থিত তার বাইরে সেই কয়টা যোজন ইলেকট্রন থাকে। গ্রুপ দুই এর যোজন ইলেকট্রন হলো দুইটা। গ্রুপ 13 এর যোজন ইলেকট্রন হলো তিনটা। এখন তোমার কোশ্চেন হতে পারে এখানে 13 হলো না কেন। এখানে 13 হলো না একটাই কারণ, তোমরা যখন ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় শিখছিলা, তখন পি ব্লক মৌলের ক্ষেত্রে 10 যোগ করতে হয়। তা 10টা ভাব যোগ করা, কারণ মাঝখানে ডি ব্লক থাকার কারণে ওই 10 যোগ করে দিতে হয়। এস আর পি ব্লকের মাঝখানে 10টা ডি ব্লক মৌলের ঘর আছে। এই কারণে বাধ্য হয়ে আমাদের 10 যোগ করে গ্রুপ কাউন্ট করতে হয়। তা আমরা যখন যোজন ইলেকট্রন কাউন্ট করব তখন ওই 10 বাদ দিব, পি ব্লক মৌলের ক্ষেত্রে 10 বাদ দিয়ে বলবো। তাহলে গ্রুপ একের যোজন ইলেকট্রন একটাই, গ্রুপ দুই এর যোজন ইলেকট্রন দুইটা, গ্রুপ 13 এর যোজন ইলেকট্রন হলো তিনটা, গ্রুপ 14 এর যোজন ইলেকট্রন হলো চারটা, গ্রুপ 15 এর যোজন ইলেকট্রন হলো পাঁচটা, গ্রুপ 16 এর যোজন ইলেকট্রন হলো ছয়টা, গ্রুপ 17 এর যোজন ইলেকট্রন সাতটা, গ্রুপ 18 তে এসে হিলিয়ামের বাইরে দুইটা ইলেকট্রন। কারণ হিলিয়াম মাত্র পারমাণবিক সংখ্যা দুই, তা দুইটা পরমাণু একটা গ্রুপেই একটা পর্যায়ে থাকে, এই জন্য এর বাইরের স্তরে দুইটা ইলেকট্রন। আর বাকি হিলিয়ামের পরবর্তী বাকি যে মৌলগুলো আছে, এদের প্রত্যেকের বহিঃস্থ স্তরে 8টি করে ইলেকট্রন আছে। এই হলো আমাদের যোজন ইলেকট্রন সম্পর্কে ধারণা। যে মৌল যে গ্রুপে আছে তার বাইরে সেই কয়টা ইলেকট্রন থাকে। আর কোন মৌলের বহিঃস্থ স্তরের ইলেকট্রনকে আমরা কি বলি? যোজন ইলেকট্রন বলি। তাহলে যোজন ইলেকট্রন গ্রুপ একের একটা, গ্রুপ দুই এর দুইটা, গ্রুপ 13 এর যোজন ইলেকট্রন তিনটা, গ্রুপ 14 এর চারটা, গ্রুপ 15 এর যোজন ইলেকট্রন পাঁচটা, গ্রুপ 16 এর যোজন ইলেকট্রন ছয়টা, 17 গ্রুপের যোজন ইলেকট্রন সাতটা, 18 গ্রুপের হিলিয়ামের বাইরে দুইটা, আর পরবর্তীগুলোর 8টা করে। সনাতন গ্রুপ থেকে মৌলের, এটা পরে দেখাবো, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সনাতন গ্রুপ যেটা পুরনো নির্ণয়, সে অনুযায়ী পরে দেখাবো। সে অনুযায়ী যদি হিসাব করো, তাহলে এই 13 গ্রুপকে 3-এর এ বলে, বুঝছো? 14 গ্রুপকে 4-এর এ বলে সনাতন পদ্ধতি, মানে পুরনো পদ্ধতি অনুসারে। 15 গ্রুপকে 5-এর এ বলে, 16 গ্রুপকে 6-এর এ বলে,
17 গ্রুপকে 7-এর এ বলে, আর 18 গ্রুপকে 8-এর এ বলে। ঠিক আছে, এটা হলো সনাতন পদ্ধতি। তা সনাতন পদ্ধতি আমাদের এখন লাগবে না, সনাতন পদ্ধতিতে নিয়মটা আমরা দেখাই দিব পরে। এইটুকু ক্লিয়ার কিনা? এখন আসো, এই প্রশ্ন থেকে এখান থেকে কিছু এমসিকিউ সলভ করা যায়। কিরকম এমসিকিউ আসে এখান থেকে? কোন মৌলের অবস্থান আমরা এই ছন্দ দিয়ে নির্ণয় করতে পারি। একটা মৌল যে কোথায় অবস্থান করে সেটা তুমি এই ছন্দ থেকে খুব ভালো রকম বলে দিতে পারবে। যেমন গত বছর মেডিকেলের একটা প্রশ্ন আসছিল হঠাৎ করে, যে পর্যায় সারণীতে আর্সেনিকের অবস্থান কোথায়। তো এই যে পর্যায় সারণীতে আর্সেনিকের অবস্থান কোথায়, এটা পর্যায় সারণীতে আর্সেনিকের অবস্থান কোথায় এটা তুমি বলতে পারবা কি করে? পর্যায় সারণীতে আর্সেনিকের অবস্থান বলাটা তোমার জন্য খুব একটা টাফ ব্যাপার। কেন টাফ ব্যাপার? কারণ তুমি আর্সেনিকের পারমাণবিক সংখ্যা জানো না, ওর ইলেকট্রন বিন্যাসটা করাটাও খুবই কষ্টকর। কারণ বেশি যদি হয়ে যায়, পারমাণবিক সংখ্যা বেশি হয়ে যায়, তাদের ইলেকট্রন বিন্যাস করাটাও ঝামেলা। ঠিক আছে, অনেক কোথায় যাবে ওই যে আহ্বান নীতি মেনে, সেটা হিসাব করাটা টাফ। সুতরাং একটা মাঝখান থেকে কোন একটা মোডের অবস্থান যদি আমাকে বলো, আমি নিজে বলে দিতে পারবো। কি দেখে? এটা দেখে। কিন্তু পারমাণবিক সংখ্যা দিয়ে তুমি কখনো তার অবস্থান বলতে পারবে না। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলো তো পর্যায় সারণীতে টিন আছে কোথায়, তুমি আগে খোঁজ করবা কি চীনের পারমাণবিক সংখ্যা। এই যদি হিসাব করো তাহলে তুমি শেষ, তুমি জীবনের অবস্থান বলতে পারবে না। তা আসলে কি, যে একটা মৌলের অবস্থান যদি মাঝখান থেকে জিজ্ঞাসা করে, সেটা বলার জন্য একমাত্র ইজিয়েস্ট ওয়ে হলো এটা জানা। কিভাবে দেখো, আমরা গ্রুপ তো ছন্দ মুখস্থ করে ফেলছি অলরেডি, যে কোন মৌল কোথায় আছে তাদের গ্রুপ ছন্দ আমরা মুখস্থ করে ফেলছি। গ্রুপ ছন্দ যদি মুখস্থ থাকে, তাহলে এক্সট্রা একটু তথ্য লেখো, যে এটা হলো প্রত্যেকটা গ্রুপ হলো দ্বিতীয় পর্যায় থেকে শুরু। কোন পর্যায় থেকে শুরু? দ্বিতীয় পর্যায় থেকে শুরু হয়েছে। আমি যে গ্রুপগুলো লিখছি প্রত্যেকটা গ্রুপ হলো দ্বিতীয় পর্যায় থেকে শুরু। এটা দ্বিতীয় পর্যায়, তাহলে এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়। এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। একমাত্র প্রথম পর্যায়ের একটা মৌল আমি লিখছি, সেটা হলো হিলিয়াম। তোমার জানা আছে আশা করি, যে প্রথম পর্যায়ে দুইটা মৌল থাকে, একটা হলো হাইড্রোজেন আর একটা হিলিয়াম। বাকি সবগুলো গ্রুপই, মানে ডি ব্লক বাদ দিয়ে সবগুলো গ্রুপ হয় দ্বিতীয় পর্যায় থেকে শুরু। এখন আসি আমরা, যে পর্যায় সারণীতে একটা মৌল, আচ্ছা পর্যায় সারণী মনে হয় একটু দেখাই নেওয়াটা ভালো হয়, একটু ওয়েট। আবার দেখো পর্যায় সারণীতে গ্রুপটা আর পর্যায়টা কিভাবে হয়। পর্যায় সারণীতে গ্রুপগুলো হলো ভার্টিক্যাল লাইন, এই যে প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ, চতুর্থ গ্রুপ, পঞ্চম গ্রুপ, এইভাবে মোট 18টা গ্রুপ আছে। এই যে ওপর নিচে করে গুণে দেখো, এখান থেকে 18টা গ্রুপ আছে। আর পর্যায় বলতে হলো সারিকে বোঝায়। কয়টা সারি আছে দেখো, 7টা সারি আছে। এই যে 1 নম্বর সারি মানে প্রথম পর্যায়ে দুইটা মৌল, দ্বিতীয় পর্যায় 8টা মৌল, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়। 7টা পর্যায়, 18টা গ্রুপ আছে। এটা সবাই জানো। এখন কথা হলো, আমি যে ছন্দগুলো লিখছি খেয়াল করে দেখো, যে আমার ছন্দগুলো শুরু হয়েছে আসলে দ্বিতীয় পর্যায় থেকে। এই যে লিথিয়াম, এই যে গ্রুপ 1-এ দেখো লিথিয়াম থেকে শুরু করছি, গ্রুপ 2-এ দেখো বেরিলিয়াম থেকে শুরু করছি, মানে দ্বিতীয় পর্যায় থেকে আমি শুরু করছি। গ্রুপ 13-তে দেখো এই যে তৃতীয় পর্যায়ে আছে ব্যাটে, বোরন, তারপরে কার্বন, এগুলো সব দ্বিতীয় পর্যায়ে। তার মানে আমার যে ছন্দগুলো আমি কনফার্ম করে দিলাম, তোমাদের যে ছন্দগুলো সব দ্বিতীয় পর্যায় থেকে শুরু। এবার আসি একটা মৌল পর্যায় সারণীতে কোথায় আছে সেটা আমরা কিভাবে এই চার্ট দেখে সহজে বলে দিতে পারি। সেটা কিভাবে বলা সম্ভব সেটা খেয়াল করো। এটা বলা খুব ইজি। দেখো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে পর্যায় সারণীতে আর্সেনিকের অবস্থান কোথায়। তা তুমি চিন্তা করবে আর্সেনিক, তার ছন্দটা কি? কাশ্মীর এই যে নলকূপের পানিতে আর্সেনিকের, নলকূপের পানিতে আর্সেনিক, তার মানে 3 নম্বরে যে পড়ে। তাহলে নলকূপের পানিতে আর্সেনিকটা তোমার এমনিতে মুখস্থ। তাহলে সে আছে কোথায়? গ্রুপ 15-তে। পর্যায় সারণীতে গ্রুপ 15-তে কয় নম্বর পর্যায়ে আছে? 1, 2, 3। এক দিয়ে গোনা যাবে? যাবে না। কারণ কি, আগেই বললাম যে দ্বিতীয় পর্যায় থেকে ধরতে হবে। তাহলে এটা 2, এটা 3, এটা 4। আমি যদি বলি যে আর্সেনিকের অবস্থান পর্যায় সারণীতে 2, 3, 4, চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়, গ্রুপ কত? গ্রুপ হলো 15, বা তুমি যদি চাও 5-এর এও বলতে পারো। পর্যায় সারণীতে চতুর্থ পর্যায় গ্রুপ 15-তে আছে কার অবস্থান?
আর্সেনিকের অবস্থান। এরপরে আসি আরেকটা দিছিলাম যে পর্যায় সারণীতে টিনের অবস্থান কোথায়। তাহলে গুণে দেখো আগে টিন, এসএন, টিনের অবস্থান। তাহলে এটা হলো 2 3 4 5, পঞ্চম পর্যায়। তাহলে এখানে লিখতে পারো যে পঞ্চম পর্যায়। আর গ্রুপটা কত? গ্রুপ দেখো 14 বা 4-এর এ, গ্রুপ 14 বা 4-এর এ। এবার যদি আমি জিজ্ঞাসা করি যে পর্যায় সারণীতে ইন্ডিয়ামের অবস্থান কোথায় আছে, ইন্ডিয়াম আয়ন, পর্যায় সারণীতে ওর অবস্থানটা কোথায় দেখো, পর্যায় সারণীতে ওর অবস্থান গুণে বলতে পারো। 13 গ্রুপ তো আমরা দেখতেই পাচ্ছি। তাহলে ইন্ডিয়াম বা আয়ন 13 গ্রুপ, কত নম্বর পর্যায়? 2 3 4 5, এটা পঞ্চম পর্যায়। তাহলে পঞ্চম পর্যায় গ্রুপ কত? 13। এবার আসি 13 বা 3-এরও বলতে পারো। এবার আমি যদি তোমার এর থেকে জিজ্ঞাসা করি নিষ্ক্রিয় গ্যাস থেকে, সেক্ষেত্রে কি হতে পারে? নিষ্ক্রিয় গ্যাস আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে পর্যায় সারণীতে ক্রিপ্টনের অবস্থান কোথায়, কে আর পর্যায় সারণীতে ক্রিপ্টনের অবস্থান কোথায়? তা ক্রিপ্টনের অবস্থানটা দেখো কোথায় আছে, 18 গ্রুপ বা 8-এর এ, 18 গ্রুপ বা বলতে পারো কি 8-এর এ। 18 গ্রুপের পরে এখন আমি 2 থেকে গুনবো নাকি 1 থেকে গুনবো? কারণ হিলিয়াম প্রথম পর্যায়ের মৌল, তাহলে প্রথম থেকে গুনে আসতে হবে। তাহলে 1 2 3 4। তাহলে চতুর্থ পর্যায়ে ক্রিপ্টন আছে কোথায়? চতুর্থ পর্যায়। আর গ্রুপ কত? গ্রুপ হলো 18। বুঝতে পারছো কিনা জিনিসটা? আর কি বলে দেওয়ার প্রয়োজন আছে? পর্যায় সারণীতে এন্টিমনির অবস্থান কোথায়? অ্যান্টিমনি, অ্যান্টিমনি হলো এসবি। এই এসবির অবস্থান কোথায় দেখো তো, গুনে আসো, বলার চেষ্টা করো তো এসবি কোথায় আছে পর্যায় সারণীতে। তুমি কখনো এসবি অ্যান্টিমনির পারমাণবিক সংখ্যা জিজ্ঞাসা করো, আমি নিজেই বলতে পারবো না হঠাৎ করে যে অ্যান্টিমনির পারমাণবিক সংখ্যা কত। তা তুমি পারমাণবিক সংখ্যাই জানো না, ইলেকট্রন বিন্যাস করবা কি করে, আর ইলেকট্রন বিন্যাস থেকে কাউন্ট করবে কি করে? এটা খুব জটিল বিষয় বা অনেক লেট হবে। কিন্তু তুমি যদি গ্রুপ মুখস্থ থাকে, তুমি ঠাস করে বলে দিতে পারবা যে এইটা এই জায়গায় আছে। তাহলে এন্টিমনির অবস্থানটা আমি দেখি, এই যে এসবি এন্টিমনি পর্যায় সারণীতে গ্রুপ 15-তে আছে, আর 2 3 4 5, পঞ্চম পর্যায়ে গ্রুপ 15। বুঝতে পারছো কিনা? একটা মৌলের অবস্থান বলে দেওয়া সম্ভব কিনা এটা দেখে। কোন একটা মৌলের অবস্থান বলে দেওয়া সম্ভব না, খুব সহজেই বলে দেওয়া সম্ভব। সুতরাং তোমাকে যদি একটা আজগুবি মৌল, মানে যে মৌলটার পারমাণবিক সংখ্যা অনেক বেশি, এরকম একটা জিনিস হঠাৎ করে জিজ্ঞাসা করে যে এই মৌলের অবস্থান কোথায়, তুমি জীবনেও তারা ইলেকট্রন বিন্যাস চিন্তা করবে না। কারণ একটা এমসিকিউ সলভ করার জন্য তুমি খুব বেশি হলে 45 সেকেন্ড সময় পাবো। তা 45 সেকেন্ডের মধ্যে তুমি কখন ইলেকট্রন বিন্যাস করবা আর পারমাণবিক সংখ্যা কখন খুঁজে বের করবা, এটা সম্ভব না। একমাত্র এই ছন্দ দিয়ে সেটা বলে দেওয়া যায়। যেমন আমি তোমাকে আরেকটা দেখাই লাস্ট, তোমাকে বললাম যে পর্যায় সারণীতে বলো তো আয়োডিন আছে কোথায়। আয়োডিনের পারমাণবিক সংখ্যা জানো না, আয়োডিনের ইলেকট্রন বিন্যাস করবা কি করে, আর সেটা এ করবা কি করে? আয়োডিনের পারমাণবিক সংখ্যা হলো 53। এখন 53 একটা মৌলের পারমাণবিক সংখ্যাকে তুমি ইলেকট্রন বিন্যাস করবা, তাই আবার কাউন্ট করবা, হিসাব করবা, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু আমরা এই ছন্দ দেখে সাথে সাথে বলে দিতে পারি। সে গ্রুপ 17-তে আছে, 2 3 4 5। তাহলে পঞ্চম পর্যায়ে গ্রুপ 17-তে আয়োডিন আছে। আর ঠিক আছে, পঞ্চম পর্যায়ে গ্রুপ 17। ওকে, তা আশা করি আমাদের এ নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আসো, আমি তোমাদের এক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করতে থাকবো এই যে যোজন ইলেকট্রন, এটা কিন্তু খুব খুব ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার নেক্সট যে পড়াশোনা, মানে ওই যে সংকরণ নির্ণয় টির্ণয় সবকিছু এই যোজন ইলেকট্রন কেন্দ্রিক হবে। তুমি যদি যোজন ইলেকট্রন মানে গ্রুপ যদি জানো, তাহলে অবশ্যই যোজন ইলেকট্রন বলতে পারবা। আর যোজন ইলেকট্রন বলতে পারলে তুমি তার সংকরণও নির্ণয় করে দিতে পারবা, তুমি তার অষ্টক নিয়মও বলতে পারবা। তা আমি প্রথমে অষ্টক নিয়ম, ইলেকট্রন বিন্যাস না অষ্টক নিয়ম শিখাবো। অষ্টক নিয়ম, এই গ্রুপ কিন্তু মুখস্থ করে ফেলবে, একদম ঠাড়া মুখস্থ করবা। আর এই যে যেটা আমি লিখলাম গ্রুপ ছন্দ, এটা মুখস্থ করবা। দেখে একবার লিখবা, না দেখে মানে দেখে 2বার লিখবা, না দেখে 2বার লিখবা। 2বার লিখলে এমনি অটো দেখবা ব্রেনের মধ্যে গেঁথে গেছে। এটা কিন্তু প্রাক খাতায় কয়েকবার প্র্যাকটিস করবা, কয়েকবার প্র্যাকটিস করলে এটা মাথা থেকে বের হবে না। আমি আবারও বলছি,
যদি তুমি এই জিনিস না পারো, এই চ্যাপ্টার কিন্তু পড়ানো পসিবল না, মানে তুমি বুঝতেই পারবে না যে কি হবে। ওকে, তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি অষ্টক নিয়ম। আর এই অষ্টক নিয়মের মধ্য থেকে আমরা লোন পেয়ার ইলেকট্রনেরও সংজ্ঞা দিব। লেখো অষ্টক নিয়ম। কোন পরমাণুর, লেখো কোন পরমাণুর বহিস্থ স্তরে, বহিস্থ স্তরে আটটি, বাংলায় লিখলাম আট, বহিস্থ স্তরে আটটি ইলেকট্রনের সেটকে, আটটি ইলেকট্রনের সেটকে অষ্টক বলে। কোন পরমাণুর বহিস্থ স্তরে আটটি ইলেকট্রনের সেটকে অষ্টক বলে। এরপরে লেখো অষ্টক সংকোচন। তাহলে একবারেই লিখি, আট থেকে কম হলে অষ্টক সংকোচন, আট থেকে কম হলে অষ্টক সংকোচন, আর যদি আট থেকে বেশি হয়, আট থেকে বেশি হলে অষ্টক সম্প্রসারণ। এই জিনিস না বুঝলে তুমি সেকেন্ড পেপার চ্যাপ্টার ওয়ানে লুইস অ্যাসিড লুইস ক্ষার বুঝতে পারবে না। মানে তুমি যদি অষ্টক নিয়ম না বোঝো, ওই লুইস অ্যাসিড কোনটা লুইস ক্ষার বোঝানো যায় না। আচ্ছা, জৈব যৌগতে যে ঠিক আবার এই অষ্টক নিয়ম প্রয়োজন পড়ে, জৈব যৌগতে কোনটা ইলেকট্রোফাইল আর কোনটা নিউক্লিওফাইল, সেটা তুমি অষ্টক নিয়ম না বুঝলে বলতে পারবে না। সুতরাং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তবে খুব ইজি একটা জিনিস। আমরা যদি ওই যে যোজন ইলেকট্রন জানি, তাহলে দেখবে এটা কত সহজে কাজ বের করা যায়। তা আমরা কতগুলো মৌল নিয়ে চেক করব, হ্যাঁ, কতগুলো মৌল নিয়ে আমরা যৌগ, মৌল না, যৌগ নিয়ে আমরা অষ্টক নিয়ম তাদের চেক করব। যেমন আমি তোমাদের চেক করতে বললাম যে PCl5 এর অষ্টক নিয়ম কি, BF3 বয়ফ্রেন্ড থ্রি, তারপরে মিথেন, এরপরে হলো NH3, এরপরে হলো H2। এ ধরনের বিভিন্ন যৌগগুলো নিয়ে আমরা একটু চেক করে দেখি যে এদের অষ্টক নিয়ম মানে অষ্টক সংকোচনের মধ্যে পড়ছে নাকি সম্প্রসারণের মধ্যে পড়ছে নাকি অষ্টক নিয়ম মানে তার মধ্যে পড়ছে। তো তিনটা জিনিস পাবো আমরা এখানে। এক নম্বর পাবো হলো অষ্টক নিয়ম মানে। অষ্টক নিয়ম মানা বলতে কি, যে যার বহিস্থ স্তরে আটটা ইলেকট্রন থাকবে, সে হলো অষ্টক নিয়মটাকে মেনে চলছে। আচ্ছা, আর এক ধরনের জিনিস পাবো আমরা অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন কখন পাবো? যখন বহিস্থ স্তরে আটটা থেকে ইলেকট্রন কম থাকবে, তাদেরকে বলবো আমরা অষ্টক সংকোচন। আর আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হলো অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণটা কখন পাবো? যখন আমরা দেখব যে আটের বেশি ইলেকট্রন হয়ে যায়। প্রথমত আসি, আমরা PCl5 কে চেক করব। এখন তোমার কোশ্চেন হতে পারে কাকে চেক করব? কেন্দ্রীয় মৌলটাকে চেক করব। আর তোমার কোশ্চেন হতে পারে কেন্দ্রীয় মৌল কোনটা? দেখো, আমাকে ঘিরে পাঁচটা মেয়ে আছে, তাহলে কেন্দ্রে কি আমি? তাই ফসফরাসকে ঘিরে পাঁচটা ক্লোরিন আছে, তাহলে অবশ্যই কেন্দ্র ফসফরাস। তাহলে সহজ ভাষায়, যে সংখ্যায় কম সে আসলে বেসিক্যালি কেন্দ্রে অবস্থান করে। আর একটা জিনিস হয়, যার হাত সংখ্যা বেশি সে কেন্দ্রে অবস্থান করে। তো আপাতত অত জটিলতায় যাব না, আমরা ধরে নিব যে সংখ্যায় কম সে কেন্দ্র। তাহলে এই ফসফরাস এখানে কেন্দ্র। এই ফসফরাস কোন গ্রুপে আছে সেটা তোমাকে এখন অবশ্যই জানতে হবে, যে ফসফরাস গ্রুপ 15-এ আছে। তো যেহেতু ফসফরাস গ্রুপ 15-এ আছে, ওর বাইরে কয়টা ইলেকট্রন? ওর বাইরে পাঁচটা ইলেকট্রন। এই পাঁচটা ইলেকট্রনকে আমি পাঁচটা ডিম দিলাম, এই পাঁচটা ডিম দিয়ে চিহ্নিত করলাম। এই পাঁচটা ডিম মানে কি বলতো? এই পাঁচটা ডিম মানে ওর পাঁচটা যোজন ইলেকট্রন। এই পাঁচটা ডিম দেওয়ার কারণ কি, এই পাঁচটা হলো তার যোজন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। কেন পাঁচটা দিলাম? কারণ ফসফরাস গ্রুপ 15-তে আছে, ওর বাইরে পাঁচটা ইলেকট্রন থাকে, যেটাকে আমরা যোজন ইলেকট্রন বলে মেনশন করছি এর আগে। তো এই যে পাঁচটা ডিম এখন পাঁচটা ক্লোরিনের সাথে শেয়ার হবে। শেয়ার করে কিভাবে? তোমরা 9-10-এ শিখে আসছো যে সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ঘটনা। তাহলে এ একটা ইলেকট্রন, এ একটা ইলেকট্রন, এরা কি করলো? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা বন্ধন করলো। এখানে একটা ক্লোরিন দেই, এ একটা ক্লোরিনের ইলেকট্রন এ একটা ফসফরাসের ইলেকট্রনের সাথে শেয়ার করলো। এ একটা ক্লোরিন এখানে দাও,
এখানে এই ক্লোরিনের এই ইলেকট্রনের সাথে এর ইলেকট্রন এই যে শেয়ার করলো, এখানে একটা ক্লোরিন দিলাম, এই যে ক্লোরিনের এই ইলেকট্রনের সাথে ফসফরাসের ইলেকট্রন শেয়ার হলো। আর একটা ক্লোরিন এখানে দিলাম, যে ক্লোরিনের ইলেকট্রনের সাথে এই ফসফরাসের ইলেকট্রন শেয়ার হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফসফরাসের পাঁচটা যে ক্লোরিন ছিল, প্রত্যেকটা ফসফরাসের ইলেকট্রন একটা ক্লোরিন ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো একটা সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? এই যে একটা দিছে, একটা দিছে, একটা দিছে, একটা দিছে, একটা দিছে, একটা দিছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে, এ একটা দেয়, এ একটা দেয়। তাহলে একটা বন্ধনে যদি দুইটা ইলেকট্রন থাকে, এখানে মোট পাঁচটা বন্ধন আছে, তাহলে পাঁচটা বন্ধনে মোট কয়টা ইলেকট্রন? 10টা। তাহলে আমি সহজে বলতে পারি যে পাঁচটা বন্ধনে মোট 10টি ইলেকট্রন আছে। যেহেতু পাঁচটি বন্ধনে 10টি ইলেকট্রন আছে, সুতরাং এটা কোনটার মধ্যে পড়ে? অষ্টক নিয়ম মানে আটটা কি আছে না, আটের বেশি আছে। সুতরাং এটা আমরা বলতে পারি যে PCl5 যৌগটার অষ্টক সম্প্রসারণ আছে। এই যে PCl5 এখানে পড়লো। তাহলে প্রথমটা আমাদের বের করা শেষ। এরপরে আমরা বয়ফ্রেন্ড থ্রি কে বের করবো, BF3। বয়ফ্রেন্ড থ্রি কোথায় আছে দেখো, বোরন কোথায় আছে, কেন্দ্রটা হিসাব করবো আমরা। বোরন, বোরন আছে গ্রুপ 13-তে। তোমার যদি ছন্দটা লেখা থাকে খাতার পেজ উল্টায় দেখো, যে গ্রুপ 13-তে একদম প্রথমে আছে হলো বোরন। তাহলে গ্রুপ 13-তে যদি বোরন থাকে, ওর বাইরে যোজন ইলেকট্রন হলো 3টা। তাহলে যোজন ইলেকট্রন গুলোকে আমরা এরকম ডিম দিয়ে প্রকাশ করলাম, 3টা ফোঁটা বা 3টা ডিম বলতে পারো। যে বোরনের 3টা ডিম আছে, কেন 3টা ডিম? কারণ সে গ্রুপ 13-তে আছে। গ্রুপ 13-তে থাকলে ওর বাইরে 3টা ইলেকট্রন। এই 3টা ইলেকট্রনের সাথে ফ্লোরিনের 3টা এর শেয়ার হবে। আমি এরকম একটা দাগ টেনে টেনে দিলাম, এখানে একটা ফ্লোরিন দিছে, একটা বোরন দিছে, একটা ফ্লোরিন, একটা বোরন, একটা ফ্লোরিন, একটা বোরন। তাহলে এর দেখো তো 3টা বন্ধনে কয়টা ইলেকট্রন হয়? 3টা বন্ধনে, এক একটা বন্ধনে দুইটা করে, তাহলে 3টা বন্ধনে 3 দুগুণে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন। তাহলে যদি 6টা ইলেকট্রন হয়, সেটা কার মধ্যে পড়বে? অষ্টক সংকোচনের মধ্যে পড়বে। তাহলে BF3 কোথায় পড়ে? অষ্টক সংকোচনের ভেতরে পড়ে। ওকে, BF3 শেষ। এরপর আমরা চলে যাচ্ছি মিথেনে। মিথেনের কার্বন, কার্বন কোন গ্রুপে আছে? ভালো করেই দেখো যে কার্বন গ্রুপ 14-তে আছে। দেখছো যে প্রত্যেকটা কথা শুরু করতে হচ্ছে কে কোন গ্রুপে আছে। সুতরাং তুমি যদি গ্রুপ না মুখস্থ করো, এই চ্যাপ্টার পড়া কিন্তু হারাম। আমি শুরুতেই বলে দিই যে এই চ্যাপ্টারে যে গ্রুপ জানে না, সে হলো মূর্খের স্বর্গে বাস করবে। ঠিক আছে? তুমি যদি গ্রুপ না জানো তাহলে কিন্তু খুব খুব সমস্যা, মানে এই চ্যাপ্টার পড়ানোই যায় না। যদি কোন মৌল কোন গ্রুপে আছে বলতে না পারো, তো এই চ্যাপ্টার পড়া তার জন্য হারাম। তাহলে এই কার্বন হলো গ্রুপ 14-তে আছে, এর বাইরে 4টি ইলেকট্রন। তো কার্বন যেহেতু গ্রুপ 14-তে, এর যোজন ইলেকট্রন হলো 4টা। 4টা ডিম দিলাম আমি। এই 4টা ডিম একটু বড় করে আঁকি, হ্যাঁ। এই যে এইটা হলো কার্বন, কার্বনের বাইরে কয়টা ইলেকট্রন হবে? 4টি ইলেকট্রন হবে। কেন? কারণ কার্বন গ্রুপ 14-তে আছে। এই চারটা, 4টা হাইড্রোজেনের সাথে শেয়ার হবে। ছোট করে না দিলে আবার জায়গা ধরবে না। একটা হাইড্রোজেনের সাথে শেয়ার হলো, BF3-টা একটু মুছে দিই। একটা হাইড্রোজেনের সাথে শেয়ার হলো, একটা হাইড্রোজেনের সাথে শেয়ার হলো, একটা হাইড্রোজেনের সাথে শেয়ার হলো। তাহলে এই যে 4টা বন্ধন, এক একটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা করে ইলেকট্রন থাকে। কিভাবে থাকে? এ একটা দেয়, ও একটা দেয়, তুমি একটা দাও, আমি একটা দাও, দিলে কি হয়? সমযোজী বন্ধন হয়। তাহলে 4টা বন্ধনে মোট কয়টা ইলেকট্রন হয়েছে বলো তো? 4টা বন্ধনে মোট ইলেকট্রন হয়েছে 8টি। যদি 8টি ইলেকট্রন হয়, তাহলে অষ্টক সংকোচন নাকি সম্প্রসারণের মধ্যে পড়বে? এই 4টা বন্ধনে 8টা ইলেকট্রন হলে অষ্টক নিয়ম মানে। তাহলে আমরা মিথেনকে এটার মধ্যে ফেললাম। তাহলে প্রথমত BF3 অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ PCl5 পাইছি। আর মিথেন পাইছি যে অষ্টক নিয়মটাকে ফলো করে বা অষ্টক নিয়মটা মেনে চলে। এরপরেরটা আমরা একটু দেখি, NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস কোনটার মধ্যে পড়ে? অ্যামোনিয়াতে নাইট্রোজেন কোন গ্রুপে আছে? ছন্দ খেয়াল করো। দেখো নাইট্রোজেন হলো গ্রুপ 15-এ আছে, তার মানে ওর বাইরে 5টা ডিম আছে। সেই 5টা ডিম আমি একটু দিয়ে দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 5টা ডিম দেওয়া হয়ে গেল। কেন 5টা ডিম দিলাম? কারণ নাইট্রোজেন গ্রুপ 15-তে অবস্থান করে। তাহলে এর মধ্যে 3টা হাইড্রোজেন আছে, তাহলে 3টা হাইড্রোজেন যদি দিয়ে দিই, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন। এক একটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে এখানে মোট 3টা বন্ধন আছে, আর বন্ধনের বাইরে এক জোড়া ইলেকট্রন আছে।
এই এক জোড়া ইলেকট্রনকে বলি আমরা লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড়া ইলেকট্রন। তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা হলো তিনটা বন্ধনে, তিন দুগুণে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন। আর একটা এলপি আছে, একটা এলপি মানে এক জোড়া লোন পেয়ার। এলপি মানে হলো লোন পেয়ার, তাহলে একটা এলপি তে মোট কয়টি ইলেকট্রন? 2টি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হয়? মোট ইলেকট্রন সংখ্যা হলো 8টি। যদি 8টা ইলেকট্রন হয় তাহলে ওকে কোথায় রাখবো আমরা? অষ্টক নিয়ম মানে, অর্থাৎ NH3, এই যে অষ্টক নিয়ম মানে এটার মধ্যে রাখবো। And তোমার কোশ্চেন হতে পারে এই লোন পেয়ার ইলেকট্রনের সংজ্ঞা কিভাবে দেওয়া যায়। দেখো, লোন পেয়ার ইলেকট্রন কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে না। তাহলে একটা যৌগে কোন একটা পরমাণুর বন্ধন ইলেকট্রন ব্যতীত যে অতিরিক্ত জোড়া ইলেকট্রন থাকে তাকে ওই যৌগে ওই পরমাণুর লোন পেয়ার ইলেকট্রন বলে। এত জটিল করার প্রয়োজন নাই, তুমি এইভাবে লেখো যে এলপি বা মুক্ত জোড়া। এলপির বাংলা কথাটা হলো মুক্ত জোড়া, লোন পেয়ার। এলপি লোন পেয়ার, বা বাংলায় বলে একে হলো মুক্ত জোড়া বা মুক্ত জোড়া ইলেকট্রন। এটা কিন্তু জোড়া হিসেবে কাউন্ট হয়। তাহলে এই মুক্ত জোড়া ইলেকট্রনের সংজ্ঞাটা একটু লেখো যে বন্ধন ইলেকট্রন ব্যতীত যে অতিরিক্ত জোড়া ইলেকট্রন, বন্ধন ইলেকট্রন ব্যতীত, বন্ধন ইলেকট্রন ব্যতীত যে অতিরিক্ত জোড়া ইলেকট্রন, কোন অতিরিক্ত জোড়া, বন্ধন ইলেকট্রন ব্যতীত যে অতিরিক্ত জোড়া ইলেকট্রন কোন অণুতে থাকে, অণুতে থেকে যায়, তাকে তাকে লোন পেয়ার ইলেকট্রন বলে। এটুকু লিখে রাখো। বন্ধন ইলেকট্রন ব্যতীত যে অতিরিক্ত জোড়া ইলেকট্রন কোন পরমাণুতে, মানে কোন অণুতে, কোন একটা পরমাণুতে থাকে, সেটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। যেমন অ্যামোনিয়াতে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। যদি তোমার এমসিকিউ আসে যে NH3 গ্যাসে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, NH3 গ্যাসে নাইট্রোজেনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। ঠিক আছে? যদিও আরো লোন পেয়ার ইলেকট্রন আমরা পরবর্তীতে আরো ভালোভাবে দেখতে পাবো। এরপর আমরা চলে যাচ্ছি H2O তে। H2O তে দেখি কিভাবে আছে। H2O তে সংখ্যাকে, মানে মাঝখানে থাকবে কি, কেন্দ্রকে। H2O তে অক্সিজেন হলো কেন্দ্র। কেন অক্সিজেন কেন্দ্র? আগেই বলছি যে সংখ্যায় কম, আমাকে দুইটা মেয়ে ঘিরে ধরে রাখছে, তাহলে আমি অবশ্যই কেন্দ্র। ঠিক আছে? তো এখানে অক্সিজেনটা হলো কেন্দ্র। এই যে অক্সিজেন, এই অক্সিজেন কোথায় আছে? গ্রুপ কততে আছে দেখো তো? গ্রুপ 16তে আছে। ও SSC তে পড়ে। তা গ্রুপ 16তে যদি থাকে তাহলে এর ডিম কয়টা দিব? এর ডিম দিব হলো আমি 6টা। কেন 6টা দিলাম? কারণ সে গ্রুপ 16তে অবস্থান করে। তাহলে 6টার মধ্যে দুইটা এরকম হাইড্রোজেনের সাথে শেয়ার দিয়ে দাও। এক একটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? এক একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে। তাহলে যদি দুইটা বলি, দুইটা বন্ধনে মোট কয়টা ইলেকট্রন? 4টি ইলেকট্রন। আর দুইটা এলপি, দুইটা এলপি আছে, 2 এলপি। তাহলে দুইটা এলপি তে মোট ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে মোট 4টা, 4টা হলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? মোট ইলেকট্রন হলো 8টি। তাহলে সহজেই আমি বলতে পারি যে অষ্টক নিয়ম মানে হলো H2O। H2O তে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে H2O তে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে? 2 জোড়া। এই এক জোড়া, এক জোড়া। তাহলে এই যে লোন পেয়ার ইলেকট্রন আমরা এভাবেও চিহ্নিত করে দিতে পারো যে পানিতে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, অ্যামোনিয়াতে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। আমরা চলে যাচ্ছি পরেরটাতে, HCF4, জেনন। HCF4, এই জেনন কোন গ্রুপে আছে? জেনন দেখো গ্রুপ 18তে আছে। তাহলে গ্রুপ 18তে যদি জেনন থাকে, জেননের বাইরে কয়টা ইলেকট্রন হবে? 8টা ইলেকট্রন। 8টা ডিম দিয়ে দিলাম। এই 8টা ডিম দেওয়ার মানে কি, যে জেনন গ্রুপ 18তে আছে, বাইরে 8টা ইলেকট্রন। এর সাথে ফ্লোরিন আছে 4টা। তাহলে এই 4টা দাগ দিয়ে দাও, একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে 4টা বন্ধনে মোট কয়টা ইলেকট্রন? 4টা বন্ধনে মোট ইলেকট্রন হলো 4 × 2। তাহলে কয়টা? 8টা ইলেকট্রন। আর কয় জোড়া এলপি আছে? 2 এলপি। দুইটা এলপিতে কয়টা ইলেকট্রন? 4টি। তাহলে মোট ইলেকট্রন কয়টা হলো? 12টা ইলেকট্রন হলো। যদি 12টা ইলেকট্রন হয় তাহলে সে কোথায় পড়বে? অষ্টক সম্প্রসারণের মধ্যে পড়বে, HCF6।
ক্লিয়ার কিনা দেখো তো, জিনিসটা বুঝতে পারছো কিনা? এই জিনিস বুঝতে আর কোনো সমস্যা আছে? আরেকটা লিখবো আমি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক সংকোচন আছে কিনা। ইনার্ট গ্যাস কিভাবে বিক্রিয়া করে দেখো, ওই হিলিয়াম, নিয়ন, আর্গন এই পর্যন্ত হলো খুবই খুবই নিষ্ক্রিয়, বুঝছো? আর্গনের পরে ক্রিপ্টন, ক্রিপ্টনের পরে জেনন। এই ক্রিপ্টন পর্যন্ত তেমন একটা বিক্রিয়া করে না, কিন্তু প্রকৃতপক্ষে জেনন সমযোজী বন্ধন গঠন করে। এর কারণ কি? যে ওর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, মৌলটার আকারে বড় হয়, একে হলো এক্সাইটেড অবস্থায় নিয়ে যাওয়া যায় জেননকে। কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো খুবই খুবই স্টেবল, এরা কোনো রাসায়নিক বিক্রিয়া করে না বা এরা যৌগ গঠন করে না। কিন্তু সত্যিকারের যৌগ গঠন করে হলো জেনন। জেনন এক্স্যাক্টলি সমযোজী বন্ধন গঠন করে। এই যে HCF4 এটা কিন্তু সমযোজী যৌগ, ঠিক আছে? ওকে, এখানে আসি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম কোন গ্রুপে আছে দেখো তো। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম কোন গ্রুপে আছে? গ্রুপ 13-তে আছে। তাহলে গ্রুপ 13-তে থাকলে ডিম কয়টা? গ্রুপ 13-তে থাকলে ডিম হলো তিনটা। তিনটা ডিম তিনটা ক্লোরিনের সাথে শেয়ার দাও, তিনটা ক্লোরিনের সাথে শেয়ার দাও। তাহলে তিনটা বন্ধনে কয়টা ইলেকট্রন হলো? তিনটা বন্ধনে 3 দুগুণে 6টা ইলেকট্রন হয়েছে। যদি 6টা ইলেকট্রন হয়, তাহলে AlCl3 এর অষ্টক সংকোচন আছে। এই জিনিস ক্লিয়ার কি না? এই জিনিস কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরো যদি দেখতে চাও, যেমন ধরো PH3 কে বললাম, H2S কে বের করতে বললাম, PH3 কেমন হবে? PH3, PH3 হলো কি ফসফোন, PH3 ফসফিন গ্যাস। ফসফিন গ্যাসে এই যে ফসফরাস গ্রুপ 15 অবস্থান করে, তাহলে এর বাইরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। এই যে 5টা ডিম দাও, 5টা ডিম। 5টা ডিমের মধ্যে 3টা ডিম হাইড্রোজেনের সাথে শেয়ার দিতে পারো। তাহলে তিনটা বন্ধনে কয়টা ইলেকট্রন? 3 দুগুণে 6টা। আর 1 LP, একটা এলপি তে দুইটা, মোট ইলেকট্রন কয়টা? 8টা। তাহলে অষ্টক নিয়ম মানে আমরা আরো একটা পাইলাম, PH3। PH3ও কি অষ্টক নিয়ম মেনে চলে। PH3, আর PH3-তে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। এরপরে আমরা আরেকটা দেখে শেষ করি, H2S। H2S, H2S এর সালফার কোন গ্রুপে আছে? H2S এর সালফার আছে দেখো গ্রুপ 16-তে। তাহলে যদি গ্রুপ 16 হয়, এর বাইরে কয়টা ইলেকট্রন? এর বাইরে হলো 6টা ইলেকট্রন। তাহলে এই 6টা ইলেকট্রনের মধ্যে থেকে দুইটা হাইড্রোজেনের সাথে শেয়ার দাও। তাহলে দুইটা বন্ধনে কয়টা ইলেকট্রন হয়? 2 গুণ 2 4টি। আর দুইটা এলপি, 2 LP তে মোট ইলেকট্রন হলো 4টি। তাহলে মোট ইলেকট্রন কয়টা? 8টা। তাহলে যদি 8টা ইলেকট্রন হয়, তাহলে সেটা কি হবে? অষ্টক নিয়ম মানে। তাহলে H2S এটা অষ্টক নিয়ম মেনে চলে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখছো, যে NH3 যেরকম ঠিক একই রকম দেখো PH3, H2 যেরকম একই রকম দেখো H2S। এর কারণ কি? ওরা আসলে একই গ্রুপে অবস্থান করে, একই ধরনের যৌগ গঠন করে। কেন? আমি যদি গ্রুপটা একটু তোমাদের লিখে দেখাই, যেমন গ্রুপ 15, নলকূপের পানিতে আর্সেনিক। আর এই একই গ্রুপের মৌল হওয়ার কারণে এখান থেকে যদি তুমি NH3 গঠন করো, এখান থেকে যদি তুমি PH3 গঠন করো, এখান থেকে যদি AH3 গঠন করো, এই প্রত্যেকের ক্ষেত্রে খেয়াল করে দেখবে এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন আছে। এই যে একই রকম থাকবে কেন? কারণ এদের প্রত্যেকের বাইরে 5টা করে যোজন ইলেকট্রন আছে, 3টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে, আর এক জোড়া লোন পেয়ার থাকে। একই কথা যদি তুমি গ্রুপ 16-তে যাও, তা OSS3 তে যদি আরো লেখো সমস্যা হবে না। এখান থেকে গঠন হবে H2O, এখান থেকে গঠন হবে H2S, এখান থেকে গঠন হবে H2SE, এখান থেকে গঠন হবে H2TE। তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে একই জিনিস আমরা পাবো। প্রত্যেকের বাইরে কয়টা করে ইলেকট্রন? 6টা করে। দুইটা হাইড্রোজেনের সাথে শেয়ার করলে আর দুইটা করে লোন পেয়ার ইলেকট্রন থাকবে। তাহলে এই লোন পেয়ার ইলেকট্রন, এখানে লোন পেয়ার ইলেকট্রন, এখানে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন, প্রত্যেকটা 2 জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন থাকবে। এই H2O সলিড না, H2O গ্যাস। আর H2S হলো গ্যাস, বুঝছো? H2S গ্যাস আর H2O হলো লিকুইড। এর কারণ আমাদের একটা প্রশ্ন আছে হাইড্রোজেন বন্ধন, তখন পড়াবো। আপাতত এইটুকু বলে দিই যে H2O
এটা তরল হওয়ার কারণ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়, আর H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হয় না। কেন হাইড্রোজেন বন্ধন H2S এ হয় না, সেটার ব্যাখ্যা আমাদের হাইড্রোজেন বন্ধন শিখতে গেলে সেই পর্যন্ত যেতে হবে। অর্থাৎ এটা আমরা ডিসকাস করব কোথায়, আমাদের পার্ট 2 তে। পার্ট 2 এর হাইড্রোজেন বন্ধন যখন পড়াবো তখন একটা প্রশ্নই আমরা দিয়ে দিব যে H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন। একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও অক্সিজেনের হাইড্রাইড H2O তরল কিন্তু সালফারের হাইড্রাইড H2S গ্যাসীয় কেন। তখন যখন আসবে তখন এই প্রশ্নের অ্যান্সার তুমি ডাল ভাতের মতো মনে হবে, আরে এটা ডাল ভাতের মতো একটা অ্যান্সার দিয়ে দেওয়া যাবে, এটা কোনো বিষয় না। ঠিক আছে, তো এই জিনিস বুঝতে পারছো কিনা, অষ্টক নিয়মে কারো কোনো সমস্যা আছে কিনা? আর লোন পেয়ার ইলেকট্রন বের করা বুঝতে পারছো কিনা, কিভাবে লোন পেয়ার ইলেকট্রন বের করতে হয়? অবশ্যই ডট দিয়ে দেখা যাবে। এই যে আমি যে ডট দিয়ে দেখছি না, যেমন এই যে তোমাকে আমি বললাম যে NH3 এত বড় করে একটা দেখাই, যেমন NH3 যৌগটা তুমি এইভাবে লিখছো, এটা হলো NH3, এই যে NH3, আর NH3 এভাবে বড় করে লিখছি যাতে তোমাদের বুঝতে ভালো লাগে। অ্যামোনিয়া গ্যাস, এই যে অ্যামোনিয়া গ্যাস তুমি এরকম সংকেত লিখছো, তাহলে অ্যামোনিয়া গ্যাসে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে? এক জোড়া। তুমি এখানে এরকম ফোঁটা দিয়ে দিবা, এই শেষ। অ্যামোনিয়াতে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। যদি তোমাকে বলি পানিতে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন ছিল, এই যে পানি H2O, তাহলে পানিতে কয় জোড়া লোন পেয়ার ছিল? দুই জোড়া। তাহলে এখানে এক জোড়া, এখানে এক জোড়া। বুঝতে পারছো? এইভাবে দেখাইতে হয়। এটাকে বলে লুইস স্ট্রাকচার, বুঝছো? লোন পেয়ার ইলেকট্রন গুলো যদি তুমি দেখাই দাও একটা যৌগে, তাহলে ওইটাকে বলে তার লুইস স্ট্রাকচার। ঠিক আছে, যেমন আমি তোমাদের আরো একটা লুইস স্ট্রাকচার দেখাই। তোমাকে জিজ্ঞাসা করা হলো যে O2 তে, এই যে O2 আছে, এই O2 তে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, মানে অক্সিজেন যে একটা অণু O2 বা N2, এগুলোতে কয় জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন আছে, সেটা তুমি সহজে বের করতে পারবা। কিভাবে? অক্সিজেন হলো একটা অক্সিজেন আর এ একটা অক্সিজেন। আমরা ভালো করেই জানি যে অক্সিজেন হলো গ্রুপ কততে আছে? গ্রুপ 16তে আছে। বাইরে কয়টা ইলেকট্রন? 6টা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই অক্সিজেনটার বাইরেও কয়টা ইলেকট্রন হবে? 6টা, কারণ গ্রুপ কততে আছে? 16তে। এখন এরা কি করে, দুইটা করে ইলেকট্রন শেয়ার করে। একটা সিগমা বন্ধন হয়, একটা পাই বন্ধন হয়। কেন একটা সিগমা একটা পাই সেটা জিনিস আমরা ব্যাখ্যা পরে পাবো, এখন সিগমা পাই বন্ধন বুঝবা না। দুইটা বন্ধন এরকম ইলেকট্রন ডবল বন্ধন গঠন করে। তাহলে এখানে মোট কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে দেখো তো? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে এই যে O2 তে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে? চার জোড়া। চার জোড়া LPS। তাহলে অক্সিজেন অণুতে মোট কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে? চার জোড়া। এবার যদি তোমাকে বলি যে N2 তে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, N2 এ একটা নাইট্রোজেন আর এ একটা নাইট্রোজেন দাও। তাহলে নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? গ্রুপ 15। তাহলে বাইরে কয়টা ইলেকট্রন? পাঁচটা। তাহলে এই যে পাঁচটা ইলেকট্রন, এই নাইট্রোজেনের গ্রুপ 15, বাইরে কয়টা ইলেকট্রন? পাঁচটা ইলেকট্রন। তাই যদি হয়, এরা তিনটা করে শেয়ার করে এইভাবে। তাহলে দেখো তো লোন পেয়ার কয় জোড়া? এর কাছে এক জোড়া, এর কাছে এক জোড়া। তাহলে আমি সহজেই বলতে পারি যে N2 তে দুই জোড়া LPS, দুই জোড়া LPS। বোঝা যায়? বুঝতে পারছো কিভাবে বলা যায় একটা যৌগে কয় জোড়া এলপি বের করা যায়? বুঝতে পারছো কিনা? ওকে, আরেকটা দেখাই শেষ করে দিই। NF3, এতক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্র নিয়ে আলোচনা করছি, কিন্তু কেন্দ্রের বাইরেও কিন্তু আসলে লোন পেয়ার ইলেকট্রন থাকে। যেমন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে এই যে NF3, এই যৌগটাতে মোট কত জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে মোট কত জোড়া? তা নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা বলছি, কিন্তু নাইট্রোজেনের বাইরের ক্ষেত্রেও বলা যাবে কিনা দেখো। NH3 তে আগে যখন দেখছিলাম, NH3 টা কি দেখছিলাম যে নাইট্রোজেন আর হাইড্রোজেন। নাইট্রোজেন গ্রুপ 15 এর বাইরে কয়টা ইলেকট্রন? পাঁচটা। তাহলে তিনটা এরকম হাইড্রোজেনের সাথে শেয়ার করে, এক জোড়া লোন পেয়ার থাকে। তাহলে NH3 তে মাত্র একটি এলপি থাকে, এক জোড়া এলপি, মানে একটা এলপি লোন পেয়ার ইলেকট্রন থাকে।
হাইড্রোজেনের কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা। হাইড্রোজেন গ্রুপ একে অবস্থিত, বাইরে কয়টি ইলেকট্রন, একটা। তাহলে হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন, হাইড্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কখনোই পসিবল হবে না। কারণ কি, হাইড্রোজেন গ্রুপ একে, ওর বাইরে একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন আরেকজনের সাথে শেয়ার করে, কখনোই তার লোন পেয়ার পাওয়া যায় না। সুতরাং NH3-তে এক জোড়া, কিন্তু কল্পনা করো যে NF3-তে তাইলে মনে হয় এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকবে, কিন্তু না। NF3-তে দেখো কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, আমরা একটু বের করি। নাইট্রোজেনের ক্ষেত্রে গ্রুপ কত, 15, বাইরে কয়টা ইলেকট্রন, 5টা। আর এই যে প্রত্যেকটা ফ্লোরিন আছে, ফ্লোরিন হলো গ্রুপ 17-তে অবস্থিত, এর বাইরে কয়টা ইলেকট্রন, 7টা। এই যে এখানেও একটা ফ্লোরিন আঁকি, ফ্লোরিন হলো গ্রুপ 17, বাইরে কয়টা ইলেকট্রন, এর বাইরে হলো 7টা ইলেকট্রন। তাহলে এর বাইরেও 7টা ইলেকট্রন দিলাম। আর একটা ফ্লোরিন আমি এখানে আঁকলাম, এই ফ্লোরিনও গ্রুপ 17-তে অবস্থিত, এর বাইরে মোট ইলেকট্রন কয়টা দিবা, 7টা করে। তাহলে এই যে 7টা করে আমরা ইলেকট্রন দিয়ে দিছি প্রত্যেকটা ফ্লোরিনের। এখন কি করলো, এই নাইট্রোজেনের সাথে একটা করে শেয়ার হয়েছে, একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে। তাহলে মোট কত জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে খেয়াল করো তো। এই ফ্লোরিনের কাছে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। এই ফ্লোরিনের কাছেও তিন জোড়া আছে, এর কাছেও তিন জোড়া আছে। তাহলে তিন তিন ছয়, আর তিন নয়, আর এক জোড়া 10। তাহলে NF3-তে মোট কত জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, 10 জোড়া LPS, 10 জোড়া LPS। বুঝতে পারছো কিনা দেখো তো। NF3-তে কত জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, 10 জোড়া। 10টা কিন্তু বলা যাবে না, বলতে হবে 10 জোড়া। হ্যাঁ, এই একটি এলপি না বলে এক জোড়া এলপি, এটা একটি এলপি কথাটা ভালো হয় না, বলতে হয় এক জোড়া এলপি, এক জোড়া এলপি, 10 জোড়া এলপি। ওকে, তাহলে আজকে আমরা সংকরণ নির্ণয়ে গেলাম না, কারণ সংকরণ নির্ণয় শুরু করতে গেলে অন্তত আমাদের 1 ঘন্টার মতো একটা, 1 ঘন্টা মোটামুটি মিনিমাম টাইম, যেখানে সংকরণের শেপে নিয়ে যেতে পারবো। তা সংকরণ আমরা নেক্সট ক্লাসের শুরুতেই শুরু করব। আজকে তোমাদের বাসায় কাজ গ্রুপ মুখস্থ করা। নেক্সট ক্লাসে যদি তুমি, আমি জিজ্ঞাসা করার সাথে সাথে কমেন্ট করতে না পারো, আমি জিজ্ঞাসা করলাম যে অক্সিজেন কোথায় আছে, তুমি যদি না বলতে পারো গ্রুপ 16-তে আছে। আমি জিজ্ঞাসা করলাম বোরন কোথায় আছে, গ্রুপ 13-তে আছে। আমি জিজ্ঞাসা করলাম অ্যালুমিনিয়াম কোথায় আছে, গ্রুপ 13-তে আছে। আমি জিজ্ঞাসা করলাম কার্বন কোথায় আছে, গ্রুপ 14-তে আছে। আমি জিজ্ঞাসা করলাম যে ফসফরাস কোথায় আছে, গ্রুপ 15-তে আছে। এই যে সাথে সাথে তুমি যদি না বলতে পারো যে কোন মৌল কোন গ্রুপে আছে, তাইলে কিন্তু সংকরণ নির্ণয় করাটা পসিবল হবে না। তুমি বুঝতেই পারতেছো যে কতটা জরুরি সংকরণ নির্ণয় করতে, বা এই যে গ্রুপ, এই যে লোন পেয়ার ইলেকট্রন বের করতে খুব খুব জরুরি। কারণ এই চ্যাপ্টারে এই যদি তুমি এই জিনিস না বলতে পারো, তাহলে আসলে তুমি কিছুই বুঝতে পারবে না, বা তুমি নিজে যখন করতে যাবা তুমি কিছুই নির্ণয় করতে পারবে না। তো অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদের কাজ কি, গ্রুপ মুখস্থ করে আসা, একদম ঠাড়া মুখস্থ করবা, 2বার দেখে লিখবা, আর 3বার না দেখে লিখবা। তাইলেই দেখবা মাথার মধ্যে ঢুকে গেছে যে কে কোন গ্রুপে আছে, আর বের হচ্ছে না। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে ছুটি। আজকে বিদ্যুতের কোনো ঝামেলা হয় নাই, এই জন্য ক্লাসে কোনো ঝামেলা হয় নাই। আমি নেক্সট দেখি শুক্রবারটা ঢাকা যাব, ঢাকা থেকে দেখি বিদ্যুতের বিকল্প ব্যবস্থা, ব্যাটারি থেকে পাওয়ার দেওয়া বাল্ব লাগাতে হবে কিছু, তখন আর সমস্যা হবে না, জাস্ট আমি ক্লাস নিতে পারবো। ওকে, আজকে হলো তোমাদের সোমবার, নেক্সট ক্লাস বুধবার। বুধবার একই সময় সন্ধ্যা 8টায়। টিল দেন ভালো থাকবে সবাই, শুভরাত্রি, বিজয় দিবস, বিজয়ের শুভেচ্ছা, আমরা বিজয়ের মাসে আছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আর ওই যে আরেকটা কথা, তোমাদের ফ্রেন্ডরা যারা পড়াশোনা এখনো শুরু করে নাই, তাদের বলবা পড়াশোনা শুরু করতে, আর আমার এই কোর্সটা রেফার করবা, ঠিক আছে? হুম, এটা হলো বিজ্ঞাপন দিয়ে দিলাম। ওকে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।